ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আদরিণী গল্পের সেকেন্ড পার্ট নিয়ে আজকে আবার চলে এলাম। তোমরা জানো আগের দিন গত পরশু দিন আমি তোমাদের আদরিণী গল্পের কবি পরিচিতি এবং সংক্ষিপ্ত আলোচনা এবং প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের বিস্তারিত আলোচনা আমি করেছি লাইন বাই লাইন। তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের সেকেন্ড পার্ট আবার তৃতীয় পরিচ্ছেদ থেকে শেষ পর্যন্ত আমি লাইন বাই লাইন তোমাদের বোঝানোর জন্য আবার পরের দিন আসবো, তাই আজকে আবার সেই ভিডিও নিয়ে চলে এলাম। আমি আশা করি আগের দিন যে ভিডিওটা তোমাদের পাঠিয়েছি আদরিণী গল্পের যে আলোচনাটা, নিশ্চয়ই তোমাদের অনেকটা উপকার হয়েছে। আজকেও তোমরা পরের অংশটা নিয়ে আমি আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, তাহলে বাকি অংশটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, ভালো করে বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, সবাই যাতে গল্পটা ভালো করে বুঝতে পারে। এবং অবশ্যই অবশ্যই যারা চ্যানেলে নতুন বা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো সবার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখো তোমরা আজকের আলোচনা তৃতীয় পরিচ্ছেদ শুরু করছি। দেখো, তাহলে আগের দিন আমি আলোচনা করেছিলাম যে জমিদার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য যানবাহন হিসেবে নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুর পরামর্শে জয়রাম মোক্তার মহাশয় জমিদার বাড়িতে হাতি পাঠানোর অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়েছিলেন এবং সেই অভিমানে এবং রাগে দুঃখে ক্ষোভে তিনি নিজে একটা হাতি কেনার ব্যবস্থা করছিলেন। না হলে তিনি প্রতিজ্ঞা করলেন যে হাতি যদি না আসে বা হাতি যদি তিনি চড়ে না যান তাহলে যাবেনই না। এই পর্যন্ত ছিল তোমাদের আগের দিনে আলোচনা। আজকে দেখো তৃতীয় পরিচ্ছেদ কি বলছে। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সাধারণত সেই সময় জমিদারেরাই হাতি পুষতেন, কারণ হাতির পিছনে অনেক খরচ ছিল। হাতির খাওয়ানোর পিছনে অনেক খরচ হয়ে যায়, তাই যে কোনো সাধারণ মানুষ সাধারণত হাতি পোষে না। তাই তিনি যখন সন্ধান লাগানোর জন্য পাঠালেন যে কোথায় হাতি পাওয়া যাবে, তখন তিনি জানলেন যে 2-3 ক্রোশের মধ্যে, 1 ক্রোশ সমান ধরো 2 মাইলের একটু মানে বেশি হবে এরকম, সেই রাত্রেই 2-3 ক্রোশের মধ্যে 3 জন জমিদারের হাতি ছিল, তিনি খবর পেলেন। সেই রাত্রেই জয়রাম মুক্তার মহাশয় কি করলেন, তৎ মানে সেই সকল জায়গায় তৎক্ষণাৎ সেই সকল স্থানে লোক পাঠাইয়া দিলেন
সেই সব জায়গায় তিনি লোক পাঠালেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। অর্থাৎ তিনি হাতি কিনে যাবেন। ভালো করে বোঝো, হাতি ছাড়া তিনি যাবেনই না, হাতি কিনে ফেলবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে। বীরপুরের উমাচরণ লাহিড়ী, তার একটা মাদি হাতি আছে। মাদি মানে মেয়ে হাতি, মেয়ে হাতি আছে, এখনো বাচ্চা, তবে হাতিটার বয়স কম, এখনো বাচ্চা। বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই। তিনি হাতিটা বেচবেন কিন্তু টাকা চাইছেন অনেক। কত? 2000 টাকা। কত দাম চাই? 2000 টাকা। তিনি যখন বললেন খুব বাচ্চা, যে খবর দিতে এসেছিল সে কি বলছে? আরোহী বলছে, এই যে খবর দিতে এসেছিল সে বলছে, না সওয়ারি নিতে পারবে। সওয়ারি মানে কি? যাত্রী। বলছে না, যাত্রী নিতে পারবে, এতটাও ছোট নয় যে যাত্রী নিতে পারবে না। কুছ পরোয়া নেই। এখানে একটা হিন্দি শব্দের প্রয়োগ হয়েছে, হিন্দি বাক্যের। ওই যে কুছ পরোয়া নেই, কুছ মানে কিছু, পরোয়া নেই মানে ভ্রুক্ষেপ, কোনো কিছু ভ্রুক্ষেপ নেই, চলবে, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালে যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি পাঠিয়ে দিলেন। বলছেন লাহিড়ী মহাশয়কে গিয়ে বলবে আমার কথা, এবং একটা বিশ্বাসী লোক দিয়ে হাতিটাকে পাঠাতে বলবে, আমি টাকা দিয়ে দেবো। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। সে বাচ্চা মেয়ে হাতিটা এসে পৌঁছালো। নাম তার আদরিনী। তাহলে গল্পের মূল বিষয়বস্তু আমাদের কি? আদরিনী। গল্পটা চরিত্র কয়েকটা আছে ঠিকই, কিন্তু গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র হলো আদরিনী নামের হাতি। অর্থাৎ আদরিনীতে বড় আদর করে তার নাম রাখা হয়েছিল। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। স্ট্যাম্প কাগজ অর্থাৎ যে দলিলে টিকিট মারা থাকে, টিকিট সহ যে কাগজ, সে কাগজ নিয়ে প্রস্থান করলো, মানে চলে গেল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া, মানে প্রায় সব, অনেকেই, পাড়ার অনেক বালক বালিকা তারা কি করলো? আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। বাইরে যে বসবার জায়গা, ঘর ছিল জায়গা, সে বৈঠকখানায় এসে সবাই কি করলো? ভিড় করে দাঁড়াইল। দু একজন অশিষ্ট বালক, অশিষ্ট বা দুষ্টু বা অভদ্র বালক, সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। অর্থাৎ হাতির মোটা মোটা পা, সেই নিয়ে তারা ব্যঙ্গ করতে লাগলো। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল, যেহেতু তাদের কাছে হাতিটা প্রিয় ছিল। তারা ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিওকে তারা বহিষ্কৃত করিয়া দিল, তারা তাড়িয়ে দিল তাদের। হস্তিনী গিয়া, তাহলে বহিষ্কার করিয়া দিল। দেখো তারপর হস্তিনী গিয়া অন্তপুর দ্বারের নিকট দাঁড়াইল। যেহেতু এটা আনা হলো, অন্তপুরের ভিতরে প্রবেশ করানো হলো তাকে। মুখুজ্জে মহাশয় বিপত্নী, অর্থাৎ স্ত্রী মারা গেছিলেন, তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ মানে বড় ছেলের বউ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন, বাইরে আসলেন একটা ঘটিতে জল। কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয়ে সেই জল একটু একটু করিয়া ঢালিয়া দিলেন, এবং কাপা কাপা হাতে কি করলেন? হাতির পদ চতুষ্টয় অর্থাৎ 4 পায়ে সেই জল ঢেলে দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিনী তখন জানু পাতিয়া বসিল।
মাহুত, অর্থাৎ যে হাতি দেখাশোনা করে তাকে মাহুত বলা হয়। হাতি তো মাহুতের কথা শোনে, হাতির বোধ শক্তি অনেক বেশি, সবকিছু বুঝতে পারে। এতদিন তখন জানু পাতিয়া বসছিল, জানু হচ্ছে হাঁটু, হাঁটুতে গেড়ে বসলো, হাঁটু পেতে। বড় বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। তেল দিয়ে আর সিঁদুর দিয়ে, ললাট মানে কি কপাল, কপালে রাঙিয়ে দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল, মানে উৎসবের মেজাজ, সারা বাড়িময় উৎসবের মেজাজ, শঙ্খধ্বনি হতে লাগলো। আবার দাঁড়ায় উঠিলে, একটা ধামাই ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। অনেক কিছু তার সামনে রাখা হলো, কলা রাখা হলো, অন্যান্য আরো মঙ্গল দ্রব্য রাখা হলো। হাতি কি করলো, সু দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইলো, অধিকাংশই ছিটাইয়া দিল। হাতিটার বয়স অল্প ছিল, সে কি করলো, কিছুটা খেলো কিছুটা ছড়ালো। এই রূপে বরণ সম্পূর্ণ হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলী কাণ্ড অর্থাৎ কলা গাছ ও বৃক্ষ শাখা আদরিনী ভোজন করিতে লাগিল। গাছের ডাল যেগুলো কেটে রাখা হয়েছিল, আদরিনী কি করলো, সেইগুলো খেতে লাগলো। দেখো আবার পরের পৃষ্ঠায়, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে, তাহলে নিমন্ত্রণ কিভাবে রক্ষা করা হলো বুঝতে পারছো তোমরা? হাতি নিয়ে কিন্তু গেলেন, হাতি নিয়েই কিন্তু নিমন্ত্রণ বাড়িতে গেলেন জয়রাম বাবু। তিনি তার জিদটাকে বজায় রাখলেন। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। যার কাছ থেকে হাতি নেওয়া হয়েছিল তার বাড়িতে বড় বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়া গেলেন, হাতির পিঠে চড়ে গেলেন, আরোহণ করে মানে চড়ে গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানায় নিম্নে বিস্তর প্রাঙ্গণ, অনেকটা জায়গা। প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার, প্রধান দরজা, প্রধান ফটক। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। সেখান থেকে অনেকটা বিস্তর জায়গা, সামনে ফাঁকা জায়গা, অনেকটা পর্যন্ত সেখান থেকে দেখা যায়, দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপস্থিত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মহাশয়, ও হাতিটি কার? তাহলে যখন মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গেলেন, কথা কথা কি বলছেন মহারাজ? প্রথমে মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দু চারটে কথা হলো। আগে তোমাদের বলেছিলাম যে মহারাজের সমস্ত কিছু দেখাশোনা করতেন জয়রাম মুখোপাধ্যায়। মুখুজ্জে মহাশয় বিনীত ভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরের হাতিটা কার? মুখুজ্জে মহাশয় বিনীত ভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি। অর্থাৎ বিনয়ের সঙ্গে, তিনি বিনয়ী ছিলেন কিন্তু অন্যায় দেখলে রেগে যেতেন। জয়রাম বাবু বিনয়ী ছিলেন কিন্তু অন্যায় দেখলে রেগে যেতেন, অন্যায়ের কাছে তিনি মাথা নত করতে তার সংকোচে বাধ্য। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? মহারাজ কি বলছেন? বলছে আমার হাতে আমি চিনবো না, কই আমি তো দেখিনি এরকম হাতি কোনোদিন, কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। তখন কি বলছেন জয়রাম ভক্ত মহাশয়, কি বলছেন? যে আমি বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। তোমরা নামগুলো, চরিত্রগুলো ভালো করে একবার দেখে রাখবে। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন আমার হাতি?
মহারাজ কি বলছেন, বলছে আমার হাতি বললেন। আবার বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না, একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছে, বলছে আপনার জমিদারিতে যখন আছি তখন সবই আপনার, আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার। সন্ধ্যার পর গিরিয়ে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত বিবৃত করিলেন। সব বললেন, বিবৃত করলেন, বললেন। হৃদয় হইতে ক্ষোভ, সমস্ত ক্ষোভ লজ্জা তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। এতদিন তিনি টেনশনে ঘুমাতে পারেননি, অনেকদিন পরে তিনি ঘুমালেন, তার সুনিদ্রা হলো। দেখো তারপরে ৪র্থ অধ্যায় দেখো। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5 বছর অতীত হইয়াছে। তারপর 5 বছর কেটে গেছে সেই হাতির সঙ্গেই। এই 5 বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। কিন্তু মোক্তার মহাশয়ের অবস্থার পরিবর্তন হয়েছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারেরা জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। প্রচুর শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরে গেছে। শিথিল নিয়মে আইন ব্যবসায়ীর আর কদর নাই। আগেকার দিনের যারা আইন ব্যবসায়ী, অর্থাৎ আইন সংক্রান্ত বিষয় নিয়ে যারা কোর্টে থাকতো, রোজগার করতো, তাদের কদর নাই। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ। অথচ ব্যয় প্রতি বছর বর্ধিত হইতেছে। ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে, উপার্জন বাড়ছে না। কম্পিটিশন এসে গেছে। কোর্টে তাহার 3টি পুত্র। তাহলে এবার কি বলছেন, জয়রাম বাবুর পুত্র কটা? জয়রাম বাবুর 3টে পুত্র। পুত্র সন্তান 3টে। প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নয়, অর্থাৎ পড়াশোনা শেখাতে পারেনি তিনি প্রথম দুটোকে। এখানে বলা হচ্ছে মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগী নহে, অর্থাৎ কোনো যোগ্যতা নয়, তাদের যোগ্যতাই নেই। বংশবৃদ্ধি ছাড়া, অর্থাৎ বিয়ে শাদী করেছে, বংশবৃদ্ধিটা করছে কিন্তু ইনকামের কোনো পথ তারা খুলতে পারেনি। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা। আর ছোটটি কি কলকাতায় পড়ছে, যদি সে মানুষ হয় এইটাই যা ভরসা। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই বড়। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই বড়, বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ, ব্যবসা অর্থ তার মোক্তারি ব্যবসা। ছোকরা মোক্তারগণ যাহাদিওকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন। কি বলছেন তিনি, যারা একসময় একদম ছোট ছোট ছিল, উলঙ্গ অবস্থায় খেলাধুলা করত, তাহারা এখন সামলা মাথায় দিয়া সামলা হচ্ছে কেন শালের পাগড়ি, উকিলরা যেটা পরে শালের পাগড়ি, সেইটা মুখোপাধ্যায় পাগড়ি পরিতেন, এমনি পাগড়ি পরিতেন। সেখানে মোক্তারগণ সামলা ব্যবহার করিতেন না। সেকালের মোক্তাররা, আগেকার দিনে এটা ছিল না, বর্তমানে এটা হয়েছে। তাহারা প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছু বুঝিতে পারেন না। তিনি আগেকার দিনে বক্তার, ফরফর মানে খুব দ্রুত, তাড়াতাড়ি, তিনি বুঝতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়ে যায়। তর্জমা অর্থাৎ অনুবাদ করে, মানে করে। মুখের জবাব মুখেই বলিয়া যায়, নিষ্ফল রসে তিনি ফুলিতে থাকেন। তাছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখতেন,
এখানকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। নতুন যারা হাকিম তারা কিন্তু সেই শ্রদ্ধার চোখে দেখেন, আবার সেই শ্রদ্ধাটা মুখোজ্জে সেই শ্রদ্ধাটা জয়রাম বাবুকে আর দেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নয়। কি বিশ্বাস? যে যারা ইংরেজি জানে না তারা মানুষের মধ্যে পড়ে না। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়, মানে শ্রেষ্ঠ। তাহলে তিনি কি ভেবেছেন যে এটাই সবচেয়ে ভালো হবে, সে মানে সবচেয়ে ভালো হবে যে তিনি এখন অবসর গ্রহণ করবেন। তিনি যা সঞ্চয় করিয়াছেন তার সুদ হইতে কোন রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন, যা সঞ্চয় থেকে সংসার চালাবেন। প্রায় 60 বছর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলে যদি মানুষ হইতো, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। তাহলে বলছেন তার বয়স হয়েছে, অবসরে বয়স, কিন্তু যেহেতু ছেলেরা কোনো রোজগার করে না তাই তাকে এখনো কাজ করে যেতে হচ্ছে। বড় ছেলেটা যদি রোজগারে হতো তাহলে তাকে এতদিন তিনি অবসর নিতেন। তথাপি আজিকালি করিয়া আরো 1 বছর কাটিয়ে গেল। এইভাবে আরো 1 বছর কেটে গেল আজকাল করে। স্টলটা এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হলো। আদালতে কি হলো? একটা খুনি মামলা উপস্থিত হলো, এলো। সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তা নিযুক্ত করলো। আসামি জয়রাম মুখোপাধ্যায়কে মোক্তা নিযুক্ত করলো। একজন নতুন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। আদালতে, তার এজলাস আদালতে কেন? 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। 3 দিন মোকদ্দমা চলল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। এসএসআর হলো এখানে, তাহলে জজ বাহাদুর এবং এসএসআর হলো বিচারপতির সঙ্গে যারা থাকে পরামর্শদাতা, তারা। বক্তৃতা শেষে এসএসআর গণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। মুক্তি পেয়ে গেল আসামি, যার হয়ে তিনি কেস লড়েছিলেন। জজ সাহেবকে সালাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? পেশকার হলো, দেখো একটুখানি, পেশকার হলো যিনি জজের কাছে কাগজপত্র পেশ করেন, প্রয়োজনীয় কাগজপত্র, তাকে বলে পেশকার। জিজ্ঞাসা করিলেন উকিলটির নাম কি? পেশকার বলিল, পেশকার প্রধান করণী বা যেটা বললাম সেটা, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মুক্তার। কি বললেন? মুক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়ার বলিলেন, তিনি তাকিয়ে থাকলেন হাসি মুখে, আপনি মুক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার, অনুগত ব্যক্তি। তাবেদার মানে হলো অনুগত ব্যক্তি। বলছে, হ্যাঁ আমি আপনার অনুগত। জজ সাহেব পূর্ববৎ বললেন, আপনি মুক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল। বলছে, কিন্তু আমি তো মনে করেছিলাম আপনি একজন উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়েছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। জজ কি বলছেন, যে যেভাবে আপনি মোকদ্দমাটা চালালেন, আমি তো আপনাকে একজন ভালো উকিল ভেবেছিলাম। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। তার চোখ দুটো ভরে উঠলো, বড় বড় চোখ দুটি। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি। যে আমি তো উকিল না, আমি একজন মুক্তার মাত্র, তাও সেকেলে শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার। ইংরেজি জানি না হুজুর। বলছে, আমি তো জানি না, আগেকার নিয়মের একজন মুক্তার আমি। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ অবধি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হন বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় ইজলাস হইতে বাহির হইয়া আসিলেন। বলছে, আপনি জজ হন বলে বার হয়ে আসলেন। ইহার পর আর তিনি
কাছারিতে যান নাই। এরপর আর তিনি কাছারির দিকে হন নাই। ব্যবসা ছাড়িয়া কাই ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। তাহলে মুখোপাধ্যায় মশাই কি করলেন? জয়রাম মুখোপাধ্যায় ব্যবসা ছেড়ে দিলেন, মুক্তারি ব্যবসা। সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়েছিলেন, তাহার শত চেষ্টায়ও হইয়া ওঠে না। ভাবছিলেন যে ব্যয়টা সংকোচ করে দেবেন, ব্যয় কমিয়ে দেবেন, কিন্তু কিছুতে সেটা হয়ে উঠছিল না। সুদ সংকুলন হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল। অর্থাৎ সুদ ভেবেছিলেন সুদের টাকায় সংসার চালাবেন, কিন্তু সেটা হচ্ছিল না, আসলে টান পড়ছিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিনীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অর্থাৎ মাহুত কি করলো? আদরিনীকে নিয়ে নদীতে স্নান করাতে গেল। অনেকদিন হইতে এই লোক ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন। তাহলে অনেকেই মুখোপাধ্যায় মহাশয়কে পরামর্শ দিচ্ছিলেন হাতিটি বেচার জন্য। অনেকদিন হইতে লোক ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। অর্থাৎ হাতির খাওয়ার খরচ যেটা, সেটা বেঁচে যাবে, এটা অনেকে বলছিল। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বল না, এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এই উক্তির পর আর কথাই চলে না। এই কথার পরে মুক্তার মহাশয় কি বলতেন, যে সবাইকে তো খাওয়াতে আমার টাকা খরচ হয়, তাহলে হাতিও তো আমার সন্তানের মতো, তাহলে বলো ওদেরকেও বেঁচে দিতে একটা পর একটা করে। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। ভাবলেন ভাড়া দিলে তো হয়। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন, লিখতে শুরু করলেন। বিজ্ঞাপন কি করলেন? হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিনী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি 3 টাকা মাত্র, হস্তিনী খোরাক 1 টাকা। অর্থাৎ এখানে এবং মাহুতের খোরাকি সব মিলিয়ে একুনে মানে সব সমেত 4 টাকা ধার্য। 4 টাকা ধার্য করা হলো। আর কি লিখে দিলেন তিনি? শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার, চৌধুরী পাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্ট, আলোর এতে পোস্টে লাগিয়ে দিলেন। আর পথি পার্শ্বস্থ বৃক্ষ কাণ্ডে, গাছেও লাগিয়ে দিলেন। অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হলো, এবং প্রকাশ্য স্থানে যেখানে লোকের যাতায়াত আছে সব জায়গায় এটিকে আঁটিয়া দেওয়া হলো। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। কিন্তু আয় হলো কত? 15-20 টাকা। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। জ্যেষ্ঠ পৌত্রটি, তার বড় নাতি, পৌত্রটি কি করলো? অসুস্থ হয়ে পড়লো। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ, পথ্যাদি খরচ প্রতিদিন 5 থেকে 7 টাকার কমে নির্বাহ হয় না। 5-7 টাকা খরচ হতে লাগলো প্রত্যেক দিন। মাসখানেক পরে বালকটি কিঞ্চিত আরোগ্য লাভ করিল, কিছুটা সুস্থ হলো। বড় বধূ মেজি বধূ উভয়ই অন্তঃসত্ত্বা, দুজনেই অন্তঃসত্ত্বা ছিলেন। মাস কয়েক পরে আরো 2টি জীবের অন্য সংস্থান করিতে হইবে। তাহলে তাদের 2টো সন্তান যখন হবে, তাদের ভারও মুখোপাধ্যায় মহাশয়কে চালাইতে হইবে, সেই চিন্তা করলেন। এদিকে জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। সবচেয়ে বড় নাতনি, তারও বয়স কত? 12 বছরে পড়েছে সে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘরবর মনের মতো হয় না। যদি ঘরবর মনের মতো হইল, তবে তাহাদের খাই খাই শুনিয়া চক্ষু স্থির। তাহলে মনের মতো ঘরবর হচ্ছে না। কিন্তু যেখানে মনের মতো হচ্ছে, তাদের খাই খুব,
মানে অনেক চাইছে, অনেক টাকা দিতে হবে বা অনেক কিছু। কন্যার পিতা এই সম্বন্ধে একেবারে নির্লজ্জ, নির্লিপ্ত, একেবারে সরি এটা নির্লিপ্ত, মানে উদাসীন। আসলে সে কাজ বাজ কিছুই করে না তো, সম্পূর্ণ উদাসীন। সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। শুধু তাই নয়, কিছু করে না, শুধু তাই নয়, নেশা করে, তাস খেলে বেড়ায়, আর ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। ফুলুট মানে বাঁশি। যত দায় এই 60 বছরের বুড়ার ঘাড়ে। এখন মুখোপাধ্যায় মহাশয়ের বয়স 60 বছর। অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজের এলে পড়িতেছে, এলেতে পড়ছিল। খাইবার পরিবার সংস্থানও আছে, অর্থাৎ সম্পন্ন ঘর। তারা 20,000 টাকা চাহে। নিজেদের খরচ 500-2,500 টাকা হইলে বিবাহটা হয়। নিজেদের বিবাহ খরচ 500 টাকা, আর তারা 2,000 টাকা চেয়েছে। কোম্পানি কাগজপত্রে বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। তা হইতেই তাহাইতে 2,500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরো নাতনিরা রহিয়াছে। একটা বিয়ে দিতে তো হবে না, আরো আছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করিয়াছে। অর্থাৎ কোনোটাই যোগ্য নয়। বন্ধুগণ বলিতে লাগিল, মুখুজ্জে মহাশয়, হাতিটিকে বিক্রি করে ফেলুন, বিক্রি করে নাতনির বিবাহ দিন। হাতিটিকে বিক্রি করে তারপরে নাতনির বিবাহটা দিয়ে দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। হাতির মায়ায় যে আপনি পড়েছেন, কিন্তু মায়া ত্যাগ করতে হবে আপনাকে। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। কি করেন ভেবে পাচ্ছেন না। চৈত্র সংক্রান্তি মানে শেষ, চৈত্র মাসের শেষে বামুনহাটে একটি বড় মেলা হয়, খুব বড় মেলা। সেখানে বিস্তর গরু বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে, বিক্রি হয় এগুলো। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2,000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3,000 টাকা অনায়াসে পেয়ে যাবেন। বলছেন 2,000 টাকা তো আপনার কেনা ছিল, এখন হাতিটাকে বেচলে আপনি 3,000 টাকাও পেয়ে যেতে পারেন। আপনি এটাকে মেলায় দিয়ে দিন বিক্রির জন্য। প্রচার খুঁটে চক্ষু মুছিয়া প্রচার খুঁটে চক্ষু মুছলেন। কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন, ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? আপনি বলেন ও আপনার মেয়ের মতো, কিন্তু মেয়েকে চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। বলছে এমন লোককে বিক্রি করবেন যার কাছে আপনার আদরিনী খুব ভালো থাকবে। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করে তাতে দামে যদি 200-500 টাকা কমও হয়, সেও স্বীকার। কিন্তু কি, মোক্তার মহাশয়ের আদরিনী কষ্ট তিনি দেখতে পারবেন না, তাই তিনি কি বলছেন, যদি কিছু কমও হয় তাহলেও ভালো লোকের কাছে বেচতে হবে, বেচবো আমি। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হইয়াছে। তাহলে 15 দিন আগে আরম্ভ হয়েছে চৈত্র সংক্রান্তি, তবে শেষের 4-5 দিন জমজমাট বেশি। সংক্রান্তি 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইল। মাহুত তো যাইবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটির সঙ্গে যাইবে, মেজো ছেলেটিও যাবে। যাত্রার দিন প্রত্যুষে খুব ভোরে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। তিনি শয্যা থেকে উঠে বসলেন বা দাঁড়ালেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে, হাতি খাচ্ছে। বাটির মেয়েরা, বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়িয়ে, সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু উপায় নেই, সবাই চোখে জল, দাঁড়িয়ে আছে সবাই। খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকা রসগোল্লা আনিয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি বাঙালি খাদ্য সব শেষ হয়ে গেল। খাওয়ার পরে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে নিজের হাতে কি করলেন, মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। আদরিনীকে তিনি খাওয়ালেন নিজে হাতে। শেষে তার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। কি বললেন? যে বামুনহাটের মেলা দেখে এসো, যাও।
তুমি। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। হাতি তো সবই বোঝে, এই ছলনার আশ্রয় তিনি নিলেন। দেখো তারপরে 6ষ্ঠ অধ্যায়। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে, অর্থাৎ হাতি তো বেচাই হবে, তাই বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক হয়ে গেছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলে উভয় পক্ষে আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলে গহনা গড়াইতে দেওয়া হইবে, সেই টাকা দিয়ে গহনা তৈরি করতে দেওয়া হবে। কিন্তু একলা বৈশাখ, পয়লা বৈশাখ, প্রথম বৈশাখের সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল। আবার ঘরে চলে এলো, বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিনী আবার ঘরে এসে উপস্থিত। আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন যে সে সময় দেখা গেল না। হ্যাঁ, খেদ মানে দুঃখ, কারোর মনে দুঃখ হলো না, কিন্তু যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এইরূপ মনে হইতে লাগিল, কারণ 5টা বছর কেটে গেছে মুখোপাধ্যায় বাড়িতে, সুতরাং তার প্রতি সবারই মায়া। বাড়িতে লোকে বলিতে লাগিল, আহা আদর রোগা হয়েছে, বোধহয় এই কদিন সেখানে ভালো করে খেতে পাইনি, ওকে দিন কত এখন বেশ করে খাওয়াতে হবে। বলছে হয়তো ভালো করে খাওয়া হয়নি, বা বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অবনীত হইলে, শেষ হলে, প্রথম আনন্দটা কাটিয়ে ওঠার পরে কি হলো, পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। বাইরে যে বৈঠকখানা, সেখানে সবাই এক জড়ো হলো। অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন যে দিল না, তাহলে ওই আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জে মহাশয় বললেন, আদর যাও মা মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, অর্থাৎ যারা আমিষ ভোজি তাদের কথা বলা হচ্ছে। ওর মুখ দিয়ে ব্রাহ্ম বাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্ম বাক্য বেদ বাক্য। ব্রাহ্মণের কথাই হলো বেদের কথা, কথায় আছে। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জের সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। কোথায় হয়? রসুলগঞ্জে। নামগুলো মনে রেখো। সে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রি হয় নাই, সে সব রসুলগঞ্জে গিয়ে জমে। সেখানে আদলিনীকে পাঠাইবার পরামর্শ হইল। সবাই কি পরামর্শ করলো? সেখানে পাঠানো হবে বেচার জন্য। আজ আবার আদলিনী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদলিনী বাহির হইয়া গেল। আদলিনী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই আদর যাওয়ার সময় কাঁদছিল। কল্যাণী নাতনি এসে কি বলছে, দাদামশাই আদর কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন। কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই। যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। নাতনি চলিয়া গেল। বৃদ্ধ শাস্ত্রনয়নে জল ভরা চোখে মনে মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই যে অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নে? কি বলছে মুখোপাধ্যায় মশাই? তুই বুঝতে পারিস না? খুকির বিয়েটা হয়ে যা, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। তোর জন্য সন্দেশ নিয়ে যাবো, রসগোল্লা নিয়ে যাবো, যতদিন বেঁচে থাকবো। তোকে কি ভুলতে পারবো? কি বলছেন মুক্তার মশাই? বলছে তোকে ভুলতে পারবো না তো, মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো। তুই মনে কোনো অভিমান করিস নে মা। সপ্তম অধ্যায় রাখো। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যম পুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিনী অত্যন্ত পীড়িত হইয়া পড়িয়াছে। যে মেজে ছেলে নিয়ে যাচ্ছিল হাতি, লিখেছে 7 ক্রোশ দূরে। আর সে আর পথ চলিতে পারে না। রাস্তার পাশে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ
আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথা বিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে। মাহুত যতটুকু জানে ততটুকু সে চেষ্টা করেছে। মাহুত যথাবিদ্যা চিকিৎসা করেছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিনী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমির বন্দোবস্ত করিতে হইবে। বলছে কাছাকাছি তাকে পোতার জন্য জমি লাগবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পাইচারি করিতে করিতে বৃদ্ধ করিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। ও যে এক্ষুনি আমি বেরোবো। আদরের অসুখ, যন্ত্রণায় সে ছটফট করছে। আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। বলছে আমাকে না দেখতে পেলে সে তো সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না, এক্ষুনি যাবো। তখনই ঘোড়া গাড়ি বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ পান করাইতে সমর্থ হইলেন, একটু দুধ খাওয়ালেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠপুত্র সঙ্গে গেলেন, বড় ছেলে। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। কোচ বাক্স হচ্ছে গাড়োয়ানের বাক্স, গাড়োয়ান বসার যে জায়গা সেটা। পরদিন প্রভাতে গন্তব্যস্থলে পৌঁছায় বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। যখন মুক্তার মশায় পৌঁছালেন তখন সব শেষ, আদর আর নেই। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শব্দের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন। বারবার কি বলছে? অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। কি বলছে? কাঁদতে কাঁদতে মুখোপাধ্যায় মশাই বলছেন তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2 মাস মাত্র মুখোপাধ্যায় জীবিত ছিলেন। তিনি এই সব কাটিয়ে উঠতে আর পারেননি। তিনি মাত্র 2 মাস বেঁচে ছিলেন, তিনিও মারা গেলেন। প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা এতক্ষণ আদরিনী গল্পের আলোচনা আজকে শুনলে। আজকে গল্পটা আমি শেষ করলাম। তোমাদের জন্যই আমাদের এই উপস্থাপনা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিও। আর অবশ্যই আবার বলছি, যারা সাবস্ক্রাইব করোনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বলে আজকের ভিডিওটা শেষ করলাম।